সাম্যের সংজ্ঞা। সাধারণভাবে সাম্য বলতে সব মানুষের সমতাকে বোঝায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বা ইকুয়ালিটি কথাটি এই অর্থে ব্যবহৃত হয় না। রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে সব মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী যাবতীয় সুযোগ সুবিধার সমতাকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানে সাম্য সম্পর্কিত সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। কোয়েশ্চেনটা 15 নাম্বার। সাম্যের সংজ্ঞা, প্রকৃতি ও ধরন বিশ্লেষণ করো। সাম্যের সংজ্ঞা সম্পর্কে ল্যাস্কি প্রদত্ত সংজ্ঞা। হ্যারল্ড জে ল্যাস্কি মতে রাষ্ট্রবিজ্ঞানের সাম্যের অর্থ সব বিষয় সমতা বা অভিন্নতা নয়। দৈহিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিগত শক্তি সামর্থ্যের নিরিখে সব মানুষ কখনো সমান হতে পারে না। ল্যাস্কির বক্তব্য অনুসারে সাম্য হল 1. কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান না করা, এবং 2. সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা। বার্কার প্রদত্ত সংজ্ঞা। পরবর্তী প্যারাগ্রাফ। সাম্য হল অধিকার বন্টনের সেই পদ্ধতিগত নিয়ম যা ন্যায়ের অনুসরণে ন্যায় থেকে উদ্ভূত। প্যারা শেষ, প্যারা আরম্ভ। মার্ক্সীয় সংজ্ঞা। সাম্য হল শ্রেণীহীন, শোষণহীন এক সামাজিক ব্যবস্থার পরিকল্পনা। সাম্যের সংজ্ঞা শেষ। সাম্যের প্রকৃতি। সাম্যের প্রকৃতি বিষয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে অভিমত ব্যক্ত করেছেন। প্যারা শুরু। 1. বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি। বস্তুত দৈহিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিগত শক্তি সামর্থ্যের বিচারে সব মানুষ কখনো সমান হতে পারে না। মানুষের মধ্যে প্রকৃতিগত বৈষম্য রয়েছে। সব মানুষের ক্ষমতা, চাহিদা ও প্রয়োজন একই রকমের নয়। ল্যাস্কির বক্তব্য হল, যতদিন মানুষের অভাব, যোগ্যতা ও প্রয়োজনের ক্ষেত্রে পার্থক্য থাকবে, ততদিন সবার জন্য সমান সুযোগ সুবিধা সম্ভব নয়। ল্যাস্কির মতে রাষ্ট্র যদি একজন গণিতজ্ঞ ও রাজমিস্ত্রিকে একই মূল্য দেয়, তাহলে প্রতিভার বিকাশ ঘটবে না, ফলে সমাজের অগ্রগতি ব্যাহত হবে। কাজেই সাম্য বলতে কখনোই সমস্ত মানুষের জন্য একই ব্যবস্থা বোঝায় না। প্যারা শেষ। 2. সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সুনিশ্চিতকরণ। ল্যাস্কির মতে সাম্য বলতে বোঝায় সব মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের উপযোগী পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা। বস্তুত সমস্ত নাগরিককে সমান সুযোগ সুবিধা দিলে সবাই যে সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে সমানভাবে ব্যক্তিত্বের উন্নতি ঘটাতে পারবে তা কিন্তু নয়। এক্ষেত্রে রাষ্ট্রের কোনো দায় নেই। রাষ্ট্র শুধু সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা গড়ে তুলবে, যাতে প্রত্যেকে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। পৃষ্ঠা 16, প্যারা শেষ, প্যারা আরম্ভ। 3. মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে সাম্য। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে ধন বৈষম্যমূলক ও শ্রেণী বিভক্ত সমাজে প্রকৃত সাম্যের অস্তিত্ব কখনোই সম্ভব নয়। ব্যক্তিগত সম্পত্তির বিলোপ না ঘটলে সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। লেনিনের মতে এক শ্রেণীর দ্বারা অন্য শ্রেণীকে শোষণের সমস্ত রকম সম্ভাবনা যতক্ষণ পর্যন্ত না বিনষ্ট হচ্ছে, ততক্ষণ কোনো প্রকৃত বা বিশুদ্ধ সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। বন্ধনী শুরু। There can be no real actual equality until all possibilities of exploitation of one class by another has been totally destroyed. বন্ধনী শেষ, প্যারা শেষ, প্যারা আরম্ভ। সাম্যের ধরন বা প্রকারভেদ। রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন ধরনের সাম্যের উল্লেখ করেছেন, যেমন এখানে একটি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। মাঝখানে বৃত্তের সাম্য, তারপরে প্রত্যেকটি ছোট বৃত্তে
পয়েন্টগুলি দেওয়া আছে। আন্তর্জাতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, 3 নম্বর বৃত্তে আইনগত সাম্য, 4 নম্বর বৃত্তে রাজনৈতিক সাম্য, 5 নম্বর বৃত্তে সামাজিক সাম্য এবং 6 নম্বর বৃত্তে স্বাভাবিক সাম্য। 1 নম্বর স্বাভাবিক সাম্য। স্বাভাবিক সাম্যের তত্ত্ব অনুসারে মানুষ জন্ম থেকেই স্বাধীন। প্রতিটি মানুষ সমানাধিকার সম্পন্ন। ফরাসি দার্শনিক রুশো বলতেন, মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। বন্ধনীর মধ্যে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। বন্ধনী শেষ। প্রাচীন গ্রিসে স্টোইক দার্শনিকরা এবং রোমান চিন্তাবিদ সিসেরো ও পলিবিয়াস প্রমুখ স্বাভাবিক সাম্যের ধারণা প্রচার করেছিলেন। 2. সামাজিক সাম্য। সামাজিক সাম্য বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা, স্ত্রী, পুরুষ, ধনী, নির্ধন নির্বিশেষে সব মানুষের সামাজিক ক্ষেত্রে সমমর্যাদা। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে দাস সমাজ ও সামন্ত সমাজে সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আইনের অনুশাসনে বন্ধনীর মধ্যে রুল অফ ল বন্ধনী শেষ প্রসার লাভের ফলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। প্যারা শেষ। 3 নম্বর প্যারা আরম্ভ রাজনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্য বলতে সব নাগরিকের রাজনৈতিক অধিকার ভোগের সমতাকে বোঝায়। রাজনৈতিক অধিকারের মধ্যে উল্লেখযোগ্য হল ভোট দেওয়ার অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকার, রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের অধিকার। রাজনৈতিক সাম্য গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। প্যারা শেষ। পরবর্তী 4 নম্বর প্যারা আরম্ভ আইনগত সাম্য। আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে আইনগত সাম্য বলে অভিহিত করা হয়। আইনের দৃষ্টিতে সমতার অর্থ হল সব নাগরিক আইনের চোখে সমান। অন্যদিকে আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারের অর্থ হল আইনের মাধ্যমে সব নাগরিককে সমান সুরক্ষা প্রদানের ব্যবস্থা করা। প্যারা শেষ। 5 নম্বর পরবর্তী প্যারা আরম্ভ অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় সব নাগরিকের আর্থিক সুযোগ সুবিধা ভোগের সমতা। মার্ক্সীয় দর্শনে অর্থনৈতিক সাম্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ল্যাস্কির মতে অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক সাম্যের কোনো মূল্য নেই। অর্থনৈতিক অসাম্যের কারণে রাজনৈতিক ক্ষমতা সম্পত্তিবান শ্রেণীর হাতে থাকার সম্ভাবনা থাকে। প্যারা শেষ। পরবর্তী প্যারা 6 নম্বর আন্তর্জাতিক সাম্য। আন্তর্জাতিক সাম্য বলতে প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের সমমর্যাদার ধারণাকে বোঝায়। আন্তর্জাতিক সাম্যের মূল বক্তব্য হল ক্ষুদ্র বৃহৎ নির্বিশেষে সমস্ত জাতীয় রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব সমান। প্রসঙ্গত বলা যায় সম্মিলিত রাষ্ট্র জাতিপুঞ্জের সনদের 2 বন্ধনীর মধ্যে 1 নম্বর ধারায় সব সদস্য রাষ্ট্রের সমান সার্বভৌমত্বের নীতিকে স্বীকৃতি জানানো হয়েছে। 15 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এরপর 16 নম্বর প্রশ্ন, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি। স্বাধীনতা ও সাম্যের আদর্শ সভ্য সমাজ গঠনের অন্যতম অপরিহার্য উপাদান, কিন্তু সব সমাজ ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের ধারণার প্রকৃতি একই রকম হয় না। বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতির তারতম্য ঘটে। মার্ক্সীয় তত্ত্ব অনুযায়ী স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি সমাজ ব্যবস্থার আর্থিক কাঠামোর দ্বারা নির্ধারিত হয়। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও হিতবাদের প্রভাব সুস্পষ্ট। এর জন্য উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি স্বতন্ত্র। প্যারা শেষ। স্বাধীনতার প্রকৃতি প্যারা আরম্ভ। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতাকে
দুটো মূল নীতিরূপে গ্রহণ করা হয়। স্বাধীনতার ওপর সব রকম সরকারি বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ নিষিদ্ধ থাকে। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ন্ত্রণহীনতা স্বাধীনতার ধারণার একটি প্রধান উপাদান রূপে স্বীকৃত। মনে করা হয় যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অনুপস্থিতির মধ্যেই স্বাধীনতার প্রকৃত অস্তিত্ব নিহিত। সরকারি নিয়ন্ত্রণ ক্ষমতা যত কম, স্বাধীনতার পরিমাণ তত বেশি। শুধুমাত্র রাজনৈতিক এবং কিছু সামাজিক স্বাধীনতা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বীকৃতি লাভ করে। অর্থনৈতিক স্বাধীনতাকে এখানে পুরোপুরি উপেক্ষা করা হয়। এজন্য উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় স্বাধীনতার ধারণাকে নেতিবাচক বলে অভিহিত করা হয়। সাধারণত যেসব বিষয় স্বাধীনতা এখানে স্বীকৃতি পায় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মতামত প্রকাশের স্বাধীনতা, নির্বাচন করা ও নির্বাচিত হওয়ার স্বাধীনতা, যে কোনো পেশা বা বৃত্তি অবলম্বনের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সরকারের সমালোচনা করার স্বাধীনতা প্রভৃতি। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতার ধারণা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দর্শনের ওপর প্রতিষ্ঠিত। এই তত্ত্ব অনুসারে ব্যক্তিকে নিজের ইচ্ছা ও উদ্যোগ অনুসারে অবাধে চলতে দেওয়া হয় স্বাধীনতা। দেওয়াই হলো স্বাধীনতা। প্যারা শেষ, প্যারা আরম্ভ, সমালোচনা। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতাগুলি বিশ্লেষণ করলে দেখা যায় এগুলি হলো অবাস্তব স্বাধীনতা। কারণ অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ থাকে না। মার্ক্সবাদীদের মতে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে যে রাজনৈতিক স্বাধীনতা জনগণকে দেয়া হয়, পৃষ্ঠা 17, তা শেষ পর্যন্ত মিথ্যায় পরিণত হয়। এই সমাজে স্বাধীনতা আসলে মুষ্টিমেয় মানুষের স্বাধীনতা মাত্র। লেনিনের মতে বুর্জোয়া গণতন্ত্রে যে ব্যক্তি সাম্যের কথা বলা হয় তা হলো আসলে সম্পত্তি মালিকদের আইনসঙ্গত সাম্য। এখানে প্রোলেতারিয়েট শ্রেণী ও শোষিত শ্রেণীর কাছে সাম্য পৌঁছায় না। বন্ধনী আরম্ভ। Under the guise of equality of the individuals in general, bourgeois democracy proclaims the formal or the legal equality of the property owner and the proletarian, the exploiter and the explored, thereby grossly deceiving the oppressed classes. বন্ধনী শেষ। নিচে এটা লেনিনের কালেকশন ওয়ার্কস থেকে নেওয়া। প্যারা শেষ, প্যারা আরম্ভ, সাম্যের প্রকৃতি। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় সাম্যের প্রকৃতি বিশ্লেষণে দেখা যায় স্বাধীনতার মতো এক্ষেত্রেও সামাজিক ও রাজনৈতিক সাম্যের আদর্শ প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। তাছাড়া আইনের চোখে সবাই সমান এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার কথাও বলা হয়। এইভাবে আইনের অনুশাসন ও আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠা করতে চাওয়া হয়। সমস্ত নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্র সমান সুযোগ দেওয়ার কথা বলে থাকে। জাতি, ধর্ম, বর্ণ ও প্রতিপত্তির ভিত্তিতে রাষ্ট্র নাগরিকের মধ্যে কোনো ভেদবিচার করে না। ধর্মীয় ক্ষেত্রেও সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়। সর্বোপরি সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এবং নাগরিকের নির্বাচিত হওয়ার অধিকার স্বীকার করে রাজনৈতিক সাম্যের ধারণাকে বাস্তবায়নের চেষ্টা করা হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ, সমালোচনা। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় শুধুমাত্র সামাজিক ও রাজনৈতিক সাম্যকে স্বীকৃতি দেওয়া হয়। এখানে সাম্যের অন্য কোনো গুরুত্ব স্বীকৃতি পায় না। সমালোচকদের মতে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক ও সামাজিক সাম্য মূল্যহীন হয়ে পড়ে। উদারনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক সাম্যের
স্বীকৃতি না থাকায় রাজনৈতিক ও সামাজিক সাম্যের সুযোগ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়। 16 নম্বর কোয়েশ্চেনের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতিকে পুরোপুরি মূল্যহীন বলে বর্ণনা করা সমীচীন হবে না। অর্থনৈতিক স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠা সংক্রান্ত ব্যাপারে কিছু মৌলিক ব্যবস্থাও এখানে দেখা যায়। বক্সের বক্তব্য শেষ। পরবর্তী প্রশ্ন 17 নম্বর। বিভিন্ন সমাজ ব্যবস্থায় সাম্যের প্রকৃতি ব্যাখ্যা করো। বিভিন্ন সমাজ ব্যবস্থায় সাম্যের প্রকৃতি। সকল সমাজ ব্যবস্থায় সাম্যের প্রকৃতি একরকম হতে পারে না। সাম্যের প্রকৃতি সমাজ ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে ধরনের সাম্য পরিলক্ষিত হয়, সমাজতান্ত্রিক ব্যবস্থায় সেই ধরনের সাম্য পরিলক্ষিত হয় না। বিভিন্ন সমাজ ব্যবস্থায় সাম্যের প্রকৃতিকে এইভাবে ব্যাখ্যা করা যায়। 1. আদিম সাম্যবাদী সমাজে সাম্য। যে কোনো সমাজে সাম্যের প্রকৃতি সেই সমাজের অর্থনৈতিক অবস্থার দ্বারা নির্ধারিত হয়। আদিম সাম্যবাদী সমাজের সাম্য সেই সমাজের অর্থনীতি দ্বারা নিয়ন্ত্রিত হতো। আদিম সাম্যবাদী সমাজে ব্যক্তিগত সম্পত্তি ছিল না, ফলে সমাজে যে সম্পত্তি ছিল তার উপর ছিল সকলের অধিকার। ওই সমাজে ব্যক্তিগত সম্পত্তি না থাকায় সকলে মিলে যা সংগ্রহ করত তার ওপর ছিল সকলের সমান অধিকার। অর্জিত বস্তু সকলে মিলে সমানভাবে ভাগ করে নিত। ওই সমাজে নারী পুরুষের মধ্যে কোনোরূপ ভেদাভেদ ছিল না। ওই সমাজে মানুষ অত্যন্ত সহজ সরল জীবনযাপন করত। প্যারা শেষ। 2 নম্বর প্যারা আরম্ভ। দাস সমাজে সাম্য। দাস সমাজে সামাজিক অবস্থার পরিবর্তন ঘটে। দাস সমাজে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হয়। যাদের হাতে সম্পত্তির মালিকানা কেন্দ্রীভূত হয় তারা দাস মালিক হিসেবে পরিগণিত হয়। ওই সমাজে শাসন করত দাস মালিকগণ। ফলে ওইরূপ সমাজে দাস মালিকদের স্বার্থ রক্ষাকারী আইন প্রণীত হতো। কাজেই ওই আইন দাস মালিকদের স্বার্থ রক্ষা করত, দাসদের নয়। এ কারণে দাসরা সকল প্রকার বৈষম্যের শিকার হতো, অর্থাৎ ওই সমাজে দাসদের কোনরূপ অধিকার থাকতো না। প্যারা শেষ। 3 নম্বর প্যারা আরম্ভ। সামন্ত সমাজে সাম্য। ব্যক্তিগত সম্পত্তির উপর গড়ে ওঠা দাস সমাজে দুটি প্রধান শ্রেণী ছিল, সামন্ত প্রভু ও কৃষক সম্প্রদায়। ওই সমাজেও রাষ্ট্র পরিচালনা করত সামন্ত প্রভুরা। ফলে যাবতীয় আইন সামন্ত প্রভুদের স্বার্থ রক্ষার জন্য প্রণীত হতো। স্বভাবতই কৃষকগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। কাজেই কৃষকরা চরম বৈষম্যের শিকার হয়। প্যারা শেষ। 4 নম্বর প্যারা আরম্ভ। ধনতান্ত্রিক সমাজে সাম্য। সামন্ত সমাজের পর প্রতিষ্ঠিত হয় ধনতান্ত্রিক সমাজ। ধনতান্ত্রিক সমাজের মূল বক্তব্যই ছিল সাম্য, স্বাধীনতা ও মৈত্রী প্রতিষ্ঠা করা। এরূপ সমাজে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ ইত্যাদি কারণে কোনরূপ ভেদাভেদ করা হয় না। আইনের কাছে সকলেই সমান বলে প্রতিপন্ন হয়। রাষ্ট্র আইনের মাধ্যমে সকলের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ গড়ে তোলে। এখানে বিশেষ সুযোগ সুবিধা বা বৈষম্যমূলক ব্যবস্থা স্বীকৃত হয় না। এরূপ সমাজে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য স্বীকার করা হয় না। অর্থাৎ ধনতান্ত্রিক সমাজে সামাজিক ও রাজনৈতিক সাম্যকে স্বীকার করা হয়, কিন্তু এরূপ সমাজে অর্থনৈতিক সাম্যকে স্বীকার করা হয় না। ধনতান্ত্রিক সমাজে মনে করা হয় সামাজিক ও রাজনৈতিক সাম্যই অর্থনৈতিক সাম্যকে প্রতিষ্ঠা করবে। একটি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে সাম্যের প্রকৃতি। মাঝের বৃত্তে সাম্যের প্রকৃতি। 1 ছোট বৃত্তে আদিম সাম্যবাদী সমাজে সাম্য। 2 নম্বর ছোট বৃত্তে দাস সমাজে সাম্য। 3 নম্বর ছোট বৃত্তে সামন্ত সমাজে সাম্য। 4 নম্বর ছোট বৃত্তে ধনতান্ত্রিক সমাজে সাম্য এবং 5 নম্বর ছোট বৃত্তে সমাজতান্ত্রিক সমাজে সাম্য।
পরবর্তী 5 নম্বর, সমাজতান্ত্রিক সমাজে সাম্য। সমাজতান্ত্রিক সমাজে সাম্যের ধারণা ঠিক ধনতান্ত্রিক সমাজের বিপরীত। এখানে মনে করা হয় যে পৃষ্ঠা 18, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলেই সামাজিক ও রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। এ কারণে এরূপ সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার উপর বিশেষ জোর দেওয়া হয়। এরূপ সমাজে মনে করা হয় যে ব্যক্তিগত সম্পত্তিই হল যাবতীয় বৈষম্যের মূল কারণ। কাজেই ব্যক্তিগত সম্পত্তির অবসান ঘটিয়ে সম্পত্তির সামাজিক মালিকানা গড়ে তুলতে হবে। ব্যক্তিগত সম্পত্তির অবসানের মাধ্যমে এক শ্রেণীহীন, শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। ফলে এই সমাজে সর্বপ্রকার অর্থনৈতিক বৈষম্যের অবসান ঘটবে এবং সকলের জন্য সাম্য প্রতিষ্ঠা সম্ভবপর হবে। 17 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য, সাম্য প্রতিষ্ঠার পদ্ধতি সম্পর্কে উদারনীতিবাদী ও সমাজতন্ত্রীদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যায়। উদারনীতিবাদীদের বিশ্বাস হল সমাজে সামাজিক ও রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলেই সাম্য প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে সমাজতন্ত্রীদের বিশ্বাস হল অর্থনৈতিক সাম্য ছাড়া অন্যান্য সাম্য অর্থহীন। মন্তব্য শেষ। বক্স মধ্যে বক্তব্য কমপ্লিট। পরবর্তী প্রশ্ন 18, ন্যায়ের সংজ্ঞা ও অর্থ বিশ্লেষণ করো। সামাজিক ন্যায় বলতে কি বোঝো? ন্যায়ের সংজ্ঞা। রাষ্ট্রচিন্তার জগতে ন্যায় একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন ধারণা। সুদূর অতীতে গ্রিসের সফিস্ট দার্শনিকদের চিন্তায়, স্টোয়িক দর্শনে, প্লেটো ও অ্যারিস্টটলের রচনায় এবং পরবর্তীকালে উদারনীতিবাদ, মার্ক্সবাদ ও নয়া উদারনীতিবাদে ন্যায় সম্পর্কিত ধারণার ব্যাখ্যা পাওয়া যায়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। অধ্যাপক বার্কারের মতে ল্যাটিন শব্দ জাস্টাস ও জাস্টিটিয়া থেকে জাস্টিস শব্দটির উৎপত্তি হয়েছে। এই ল্যাটিন শব্দের অর্থ হল যুক্ত করা বা সামঞ্জস্য রচনা করা। বার্কারের মতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ক্ষেত্রে এই সামঞ্জস্য রচনার কথা ভাবা হয়। ন্যায় সমাজের প্রচলিত মূল্যবোধগুলির মধ্যেও সংযোগ বা সামঞ্জস্য বিধান করে। বার্কার ন্যায় বিচারকে একটি সমন্বয় সাধনকারী ধারণারূপে উল্লেখ করেছেন। তার মতে রাষ্ট্রের সহায়তায় মানব সম্পর্ককে সুবিন্যস্ত করার নীতি হল ন্যায় বিচার। প্যারা শেষ, প্যারা আরম্ভ। ন্যায়ের অর্থ। ন্যায়ের অর্থ ও প্রকৃতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি। বস্তুত ন্যায় বিচার একটি আপেক্ষিক নীতি। বিভিন্ন সমাজে ন্যায়ের তত্ত্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। ন্যায় সম্পর্কিত ধারণা সময় বা যুগের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হয়েছে। অতীতের ন্যায়ের ধারণার সঙ্গে বর্তমান যুগের ন্যায় ধারণার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এমনকি অতীতের ন্যায় বিচারের ধারণা বর্তমানে অমানবিক ধারণারূপে পরিগণিত হয়েছে। যেমন প্রাচীন গ্রিসে ও রোমে একসময় কৃতদাস প্রথা সুপ্রতিষ্ঠিত ছিল। এর সঙ্গে ন্যায়ের কোনো বিরোধ ছিল না, কিন্তু আধুনিক সভ্য সমাজে এটি একটি ঘৃণ্যতম মানবতা বিরোধী অপরাধ। প্যারা শেষ, প্যারা আরম্ভ। আধুনিক দৃষ্টিভঙ্গি অনুসারে ন্যায় বলতে ব্যক্তির আচরণের সঙ্গে সমাজের সবার কল্যাণের সামঞ্জস্য বিধান করাকে বোঝায়। সামাজিক কল্যাণের সঙ্গে ব্যক্তির আচরণের সামঞ্জস্য বিধান হল ন্যায়। স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের মাধ্যমে ন্যায় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রসারিত হলে ন্যায় সার্থক হয়। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে অর্থনৈতিক শোষণ ও বৈষম্য মুক্ত সমাজে ন্যায় থাকতে পারে না। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হতে পারে। প্যারা শেষ, প্যারা আরম্ভ।
সামাজিক ন্যায়। সামাজিক ন্যায়ের ধারণা অনুসারে জনগণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে একটি ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। সামাজিক ন্যায়ের ধারণার সঙ্গে সামাজিক সাম্যের ধারণাটি ওতপ্রোতভাবে যুক্ত। বৈষম্যমূলক সমাজে কখনো সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। প্যারা শেষ। 18 নম্বর প্রশ্নের উত্তর শেষ। প্রশ্ন নম্বর 19, ল্যাস্কি কিভাবে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন? ল্যাস্কির মতে সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রশ্নের মান 1 + 2 + 3। ল্যাস্কি প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞা। ল্যাস্কি বলেছেন, স্বাধীনতা হলো সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ যে পরিবেশে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। তার মতে কয়েকটি বাহ্যিক সুযোগ সুবিধার সংরক্ষণের মাধ্যমে ওই পরিবেশ সৃষ্টি করা যেতে পারে। ল্যাস্কির মতে সাম্য। অধ্যাপক ল্যাস্কির মতে রাষ্ট্রবিজ্ঞানের সাম্যের অর্থ সব বিষয়ে সমতা বা অভিন্নতা নয়। দৈহিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিগত শক্তি সামর্থ্যের নিরিখে সব মানুষ কখনো সমান হতে পারে না। ল্যাস্কির বক্তব্য অনুসারে সাম্য হল 1. কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান না করা এবং 2. সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা। প্যারা শেষ। পরবর্তী প্যারা, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। স্বাধীনতা ও সাম্যের আদর্শ সভ্য সমাজ গঠনের অন্যতম অপরিহার্য উপাদান। 1. অঙ্গাঙ্গী সম্পর্ক। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে যুক্ত। বস্তুত সাম্য ছাড়া যেমন স্বাধীনতা হয় না, তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যও অসম্পূর্ণ। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় সাম্যের জন্য দাবির বহু আগে স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য দাবি ওঠে। প্রাচীন গ্রিসে এবং রোমে যখন দাস ব্যবস্থার প্রচলন ছিল, তখন সব মানুষকে সমান ভাবা হতো না। সেই সময় সাম্যের চেয়ে স্বাধীনতার স্থান ছিল অনেক ওপরে। দাসপ্রথার বিধিবদ্ধতাকে অগ্রাহ্য করে গ্রিসে ইউরিপিডিস, অ্যালসিডামাস প্রমুখ দার্শনিক এবং স্টোয়িক চিন্তাবিদরা স্বাভাবিক সাম্যের ধারণা প্রচার করলেও সমকালীন সমাজে তা গ্রাহ্য হয়নি। খ্রিস্ট ধর্ম প্রচারকরাও যে সাম্য প্রতিষ্ঠার কথা বলেছিলেন তার কোনো রাজনৈতিক তাৎপর্য ছিল না। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে মধ্যযুগ পর্যন্ত সাম্যের আদর্শ উপেক্ষিত ছিল। পরবর্তীকালে ইংল্যান্ডের কাল্পনিক সমাজতন্ত্রীরা ইউটোপিয়ান সোশ্যালিস্ট বৈষম্যহীন সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বললেও সাম্য ও স্বাধীনতার আদর্শের কোনো সমন্বয়ের কথা ভাবেননি। বস্তুতপক্ষে সর্বপ্রথম আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে বন্ধনীর মধ্যে 1776 খ্রিস্টাব্দ এবং পরে ফ্রান্সের মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় বন্ধনীর মধ্যে 1789 খ্রিস্টাব্দ সাম্য ও স্বাধীনতার সময়চিন্তা বাস্তব রূপ লাভ করে। ফ্রান্সের জাতীয় সংসদের ঘোষণায় বলা হয়, মানুষ তার জন্মের থেকে স্বাধীন এবং সমানাধিকার সম্পন্ন। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 2. পরিপূরক সম্পর্ক। ঊনবিংশ শতাব্দীর চিন্তাবিদ জন স্টুয়ার্ট মিল সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে বর্ণনা করেন। রুশো মনে করতেন সাম্যের অস্তিত্ব ছাড়া স্বাধীনতা ভোগ করা যায় না। আধুনিককালে বিংশ শতাব্দীর চিন্তাবিদরা সাম্য ও স্বাধীনতার ধারণাকে একে অপরের পরিপূরক বলে ব্যাখ্যা করেছেন। হবহাউসের মতে সাম্য ছাড়া স্বাধীনতার ধারণা বাগাড়ম্বর মাত্র। পৃষ্ঠা 19। R.H. টনি বলেন, সাম্য কখনো স্বাধীনতার পরিপন্থী হতে পারে না। স্বাধীনতার জন্যই সাম্যের প্রয়োজন। তার
মতে মানবতার নিরবিচ্ছিন্ন প্রসার যদি স্বাধীনতা হয়, তাহলে তা সমাজভিত্তিক সমাজ ছাড়া পাওয়া যাবে না। পোলার্ডের অভিমত হল, স্বাধীনতা সংক্রান্ত সমস্যা সমাধান সূত্রের নাম সাম্য। বার্কার স্বাধীনতা ও সাম্যের সমন্বয় সাধনের উপর গুরুত্ব দেন। প্যারা শেষ, প্যারা আরম্ভ ৩, অর্থনৈতিক সাম্য এবং স্বাধীনতা। অধ্যাপক হ্যারাল্ড লাস্কি তার গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে সুস্পষ্টভাবে বলেছেন যে অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক সাম্যের কোনো মূল্য নেই। মার্ক্সবাদীরাও এই অভিমত প্রকাশ করেন যে ধনবৈষম্যমূলক সমাজে অর্থনৈতিক সাম্য না থাকায় রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতা নিতান্তই মূল্যহীন হয়ে দাঁড়ায়। মার্ক্সীয় তত্ত্বে স্বাধীনতা প্রতিষ্ঠার পূর্ব শর্তরূপে অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়। প্যারা শেষ, প্রশ্নের উত্তর শেষ। পরবর্তী প্রশ্ন 20, ন্যায়ের প্রকৃতি নির্ণয় করো। ন্যায়ের প্রকৃতি। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ন্যায়ের মাধ্যমে কোনো সমাজের ভালো বা মন্দ বোঝা যায়। ন্যায়ের অস্তিত্বের উপর সামাজিক ও উৎকর্ষ নির্ভরশীল। ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। যেসব দৃষ্টিকোণ থেকে ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করা হয়ে থাকে সেগুলি হল: ১. সাবেকি উদারনৈতিক দৃষ্টিকোণ, ২. নয়া উদারনৈতিক দৃষ্টিকোণ এবং ৩. মার্ক্সীয় দৃষ্টিকোণ। প্যারা শেষ, প্যারা আরম্ভ ১. সাবেকি উদারনৈতিক দৃষ্টিকোণ। ১. বৃহত্তর সামাজিক স্বার্থ ও কর্তব্য পালন। প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তায় ন্যায়ের প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে কয়েকটি আদর্শ মতবাদকে তুলে ধরেছেন। তার মতে ব্যক্তিস্বার্থের দ্বারা নয়, বৃহত্তর সামাজিক স্বার্থ ও কর্তব্য পালনের মধ্যে দিয়ে ন্যায়ের সন্ধান করা যেতে পারে। প্লেটো মনে করতেন সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করা হলে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। তার অভিমত ছিল অন্যের কাজে হস্তক্ষেপ না করে প্রত্যেকে নিজের যোগ্যতা অনুসারে কর্তব্য পালন করলে এই সমন্বয় বজায় রাখা যায়। রোমান 2, সামাজিক বাস্তবতা। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী আর্নেস্ট পার্কার উদারনীতিবাদী দৃষ্টিকোণ থেকে ন্যায়ের প্রকৃতির বিশদ ব্যাখ্যা দিয়েছেন। বার্কারের মতে ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করার আগে তার উৎস সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। ন্যায়ের 4টি প্রধান উৎস রয়েছে, সেগুলি হল ধর্ম, প্রকৃতি, অর্থনীতি এবং নীতিশাস্ত্র। এক্ষেত্রে উৎস হিসেবে নীতিশাস্ত্রকে বার্কার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছেন। তিনি মনে করেন ন্যায় যদিও নৈতিকতা নয়, তবুও তা নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত। ন্যায় সম্পর্কিত নিয়মাবলী চূড়ান্তভাবে নীতিশাস্ত্র থেকে উদ্ভূত। বার্কারের মতে ন্যায় কোনো তত্ত্বগত বিমূর্ত ধারণা নয়। ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা, বন্ধনীর মধ্যে সোশ্যাল রিয়েলিটি। তার মতে ন্যায়ের ধারণা প্রত্যেকের মধ্যে বিরাজ করছে। বার্কারের মতে রাষ্ট্রের সাহায্যে মানব সম্পর্ককে সুবিন্যস্ত করার নীতি হলো ন্যায়। এই কারণে ন্যায়ের শাসন অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। ন্যায়ভিত্তিক সমাজের স্বার্থে রাষ্ট্রীয় আইনকে মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত করা দরকার বলে তিনি মনে করতেন। তার মতে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে ন্যায়ের শাসন বজায় থাকলে ব্যক্তিত্বের মহত্তম বিকাশ সাধন সম্ভব। প্যারা শেষ, রোমান 3, প্যারা আরম্ভ। সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণ। দার্শনিক বেন্থাম ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্রকে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণের নীতি গ্রহণের আদর্শ দেন। পরামর্শ দেন। প্যারা শেষ, প্যারা আরম্ভ 2, নয়া উদারনৈতিক দৃষ্টিকোণ। সমান স্বাধীনতা, সমান সুযোগ সুবিধা, বিশেষ অধিকার,
নয়া উদারনীতিবাদের অন্যতম প্রধান প্রবক্তা জন রলস 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত তার আ থিওরি অফ জাস্টিস গ্রন্থে ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে এক নতুন ধারণার অবতারণা করেন। তিনি ন্যায়কে ক্ষমতা, সুযোগ সুবিধা, অধিকার, স্বাধীনতা, আত্মমর্যাদা, আয় ও সম্পদের মতো প্রাথমিক সামগ্রীর ন্যায্য বণ্টন বলে অভিহিত করেন। তার মতে সমবণ্টন হল ন্যায়ের প্রধান উৎস। এজন্য তিনটি মূলনীতির কথা রোলস উল্লেখ করেছেন। সেগুলি হল: 1. রোমান 1, প্রতিটি ব্যক্তির সমান স্বাধীনতা লাভের অধিকার। রোমান 2, চাকরি ও মর্যাদা লাভের ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধা। রোমান 3, ন্যায়ের স্বার্থে সামাজিকভাবে দুর্বলতর ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ অধিকার বা বিশেষ ব্যবস্থার সংস্থান। এই শেষোক্ত নীতিটি গ্রহণের ফলে সামাজিকভাবে অনগ্রসর ও দুর্বলতর জনগোষ্ঠীর লোকেরা অন্যদের সঙ্গে একই সারিতে উন্নীত হতে পারবে। রোলসের বক্তব্য হল, সংখ্যাগরিষ্ঠের কল্যাণ নয়, সমস্ত মানুষের কল্যাণই ন্যায়ের উদ্দেশ্য। এই কারণে দুর্বলতর শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থাকে তিনি ন্যায়ের অঙ্গ বলেছিলেন। নয়া উদারনীতিবাদীদের তাত্ত্বিক রবটি নজিক ন্যায় সম্পর্কিত রোলসের এই তত্ত্বের সমালোচনা করেন। নজিকের মতে সৎ উপায়ে অর্জিত বা উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তরের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির ওপর ব্যক্তির ন্যায়সঙ্গত অধিকার রয়েছে। এক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক কোনো বঞ্চনা ন্যায় প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে বলে তিনি মনে করেন। 3. মার্ক্সীয় দৃষ্টিকোণ। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে অর্থনৈতিক শোষণ ও বৈষম্যযুক্ত সমাজের ন্যায় প্রতিষ্ঠা হতে পারে না। মার্ক্সবাদীরা ন্যায় বলতে অর্থনৈতিক ন্যায়কে বোঝান। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মনে করেন। 20 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য: ন্যায়ের প্রকৃতি মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে পরিবর্তিত হয়েছে, তাই একথা বলা যায় যে ন্যায়ের প্রকৃতি পরিবর্তনশীল। প্রশ্ন 21, ন্যায়ের বিভিন্ন রূপ ব্যাখ্যা করো। প্রশ্ন 21, ন্যায়ের বিভিন্ন রূপ ব্যাখ্যা করো। ন্যায়ের বিভিন্ন রূপ। প্রাচীন গ্রিসের দার্শনিকদের রচনায় প্রথম ন্যায়ের ধারণার সন্ধান পাওয়া যায়। প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে ন্যায়ের উল্লেখ রয়েছে। আধ্যাত্মিক বা অধিবিদ্যামূলক দৃষ্টিকোণ থেকে প্লেটো ন্যায় বিচারকে ব্যাখ্যা করেছেন। রোমান আইনবিদরা রাষ্ট্রীয় আইনকে চূড়ান্ত ন্যায়ের অংশ বলে মনে করতেন। গণতান্ত্রিক ধ্যানধারণার বিকাশের ফলে ন্যায় সম্পর্কিত ধারণার বদল ঘটেছে। আধুনিক গণতান্ত্রিক সমাজে ন্যায়ের ধারণা ব্যক্তিজীবনের সমস্ত ক্ষেত্রে ব্যাপ্তি লাভ করেছে, তবে কিছু বিশেষ ক্ষেত্রে ন্যায়ের রূপ খুব স্পষ্ট। সেই সব ক্ষেত্রে অনুযায়ী ন্যায়কে 4 ভাগে ভাগ করা হয়, যেমন 1. সামাজিক, 2. রাজনৈতিক, 3. অর্থনৈতিক এবং 4. আইনগত ব্যাখ্যা। পৃষ্ঠা 20। সামাজিক ন্যায়। 1. সামাজিক ন্যায়ের ধারণা অনুসারে জনগণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্য একটি ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। সামাজিক ন্যায়ের মাধ্যমে ব্যক্তি মানুষের স্বার্থের সঙ্গে সর্বসাধারণের স্বার্থের সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়। প্রতিটি সমাজ ব্যবস্থাতেই ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশের জন্য ন্যূনতম সামাজিক সুযোগ সুবিধা মধ্যে সঙ্গতি বিধান করা প্রয়োজন। এই ধরনের সুযোগ সুবিধা উপভোগের ক্ষেত্রে সমস্ত মানুষের সমান অধিকারের কথা সামাজিক ন্যায় বলা হয়। বস্তুত সামাজিক সাম্যের সঙ্গে সামাজিক ন্যায়ের ধারণাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একথা অনস্বীকার্য যে বৈষম্যমূলক সমাজে কখনো সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আইনের দৃষ্টিতে সাম্য, আইনের দ্বারা সমভাবে সংরক্ষণ, বিচার, বিভাগীয় স্বাধীনতা প্রভৃতি ধারণা সামাজিক ন্যায়ের অন্তর্ভুক্ত। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 2. রাজনৈতিক ন্যায়।
রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনৈতিক ন্যায়ের একটি স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় বন্ধনীর মধ্যে 1948 খ্রিস্টাব্দ বন্ধনী শেষ রাজনৈতিক ন্যায় ও সাম্যের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণভাবে রাজনৈতিক ন্যায় বলতে দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জনগণের সার্বিক অংশগ্রহণকে বোঝায়। এক্ষেত্রে দৃষ্টান্তস্বরূপ সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের কথা উল্লেখ করা হয়। উদারনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে রাজনৈতিক ন্যায়ের অর্থ হল নির্বাচিত করা ও নির্বাচিত হওয়ার অধিকারের সমতা, সরকারি পদ ও সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সমতা প্রভৃতি। রাজনৈতিক ন্যায়ের ধারণা অনুযায়ী রাজনৈতিক ক্ষমতার উৎস হল জনগণ। রাজনৈতিক ন্যায় জনগণের সার্বভৌমিকতার তত্ত্বকে তুলে ধরে। রাজনৈতিক ন্যায় রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক সাম্যের আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়। প্যারাশেষ প্যারারম্ভ 3 অর্থনৈতিক ন্যায়। সামাজিক ন্যায়ের মতো অর্থনৈতিক ন্যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক ন্যায় ছাড়া সামাজিক ন্যায় প্রতিষ্ঠা অর্থহীন। অর্থনৈতিক ন্যায়ের ধারণা প্রসঙ্গে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিস্তর প্রভেদ রয়েছে। উদারনীতিবিদরা অর্থনৈতিক ন্যায় বলতে রাষ্ট্র কর্তৃক জনকল্যাণমূলক কার্যক্রম রূপায়ণ, গতিশীল কর ব্যবস্থার মাধ্যমে ধনবৈষম্য হ্রাস, উন্মুক্ত বাজার অর্থনীতি, অবাধ প্রতিযোগিতা প্রভৃতিকে বুঝিয়েছেন। অন্যদিকে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে অর্থনৈতিক ন্যায় বলতে সমস্ত রকম ব্যক্তিগত সম্পত্তির মালিকানার বিলোপ ঘটিয়ে উৎপাদনের উপকরণের ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা বোঝায়। অর্থাৎ অর্থনৈতিক ন্যায় প্রসঙ্গে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে সমাজতান্ত্রিক অর্থনীতি কায়েমের কথা বলা হয়। মার্ক্সের মতে শ্রেণীহীন শোষণহীন সমাজ ছাড়া অর্থনৈতিক ন্যায় সম্ভব নয়। ন্যায়ের বিভিন্ন রূপ একটি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। মধ্যেখানের বৃত্তে ন্যায়ের বিভিন্ন রূপ: 1 সামাজিক ন্যায়, 2 রাজনৈতিক ন্যায়, 3 আইনগত ন্যায় আর 4 অর্থনৈতিক ন্যায়। 4 আইনগত ন্যায়। আইনগত ন্যায় দেশের আইন প্রণয়নের কাঠামো ও বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত। আইনগত ন্যায়ের ধারণা অনুসারে দেশের জন্য যুক্তিসঙ্গত আইন প্রণয়নের প্রয়োজন। অযৌক্তিক আইন প্রণীত হলে তা দেশের আইনগত ন্যায়ের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া আইনগত ন্যায় অনুযায়ী সকলের জন্য সমান আইন প্রণয়ন করা উচিত। আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার প্রতিটি নাগরিকের থাকবে। আইনগত ন্যায়ের ধারণা অনুসারে আইন প্রণয়ন পদ্ধতি ন্যায়সঙ্গত হওয়া প্রয়োজন। অন্যায়, অযৌক্তিক বা জনবিরোধী আইন প্রণীত হলে জনগণ তার প্রতিবাদ করবে। আইনগত ন্যায় একটি স্বাধীন, নির্ভীক ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলার কথা বলে। আইনসভা কর্তৃক প্রণীত আইনের যৌক্তিকতা বিচার করার জন্য বিচার বিভাগের হাতে বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা থাকা প্রয়োজন। আইনগত ন্যায় অনুসারে আইনের অনুশাসন দেশের রাজনৈতিক ব্যবস্থার একান্ত অপরিহার্য। একুশ নম্বর প্রশ্নের উত্তর শেষ। 22 নম্বর প্রশ্ন, সাম্য ও ন্যায় সম্পর্ক আলোচনা করো। সাম্য ও ন্যায় সম্পর্ক। সাম্য ও ন্যায় সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করেন সাম্য না থাকলে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। যে সমাজে অসাম্য আছে সেখানে ন্যায় প্রতিষ্ঠার বিষয়টি বাস্তবায়িত করা প্রকৃতপক্ষে অসম্ভব। সাম্যের পরিবেশ ছাড়া ন্যায় গড়ে উঠতে পারে না। অন্যদিকে ন্যায় প্রতিষ্ঠা করা না গেলে অসাম্যের পরিবেশ তৈরি হয়।
যে সমাজে ন্যায় বিচারের কোনো সুযোগ নেই সেখানে সাম্য বিরাজ করতে পারে না। সাম্য প্রতিষ্ঠার একটি অন্যতম শর্ত হল ন্যায় বিচার। ন্যায়নীতিতে কথা বলা হয় যে সব মানুষ সমান, কেউ কারো থেকে ছোট বা বড় নয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 1. সাম্যের নীতি ও ন্যায়। সাম্যের নীতি যে সর্বক্ষেত্রে ন্যায়কে নিশ্চিত করে তা নয়, তাই সাম্যের নীতি সবসময় ন্যায়ের চূড়ান্ত নীতি বলে গ্রাহ্য হয় না। যেমন যে দেশে ধনী মানুষের পাশাপাশি বিপুল সংখ্যক গরিব মানুষ কোনো রকমে জীবনযাপন করে, সেখানে সাম্যনীতির ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ সুবিধা, সবার জন্য সমান অধিকার সমাজে ন্যায়ের বিধান করতে পারে না। এই কারণে সমাজের পিছিয়ে পড়া দুর্বল গরিব মানুষজনের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা ও অধিকারের সংরক্ষণ করা হয়। দৃষ্টান্ত হিসেবে ভারতীয় সংবিধানে সংরক্ষিত তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর বিশেষ সাংবিধানিক ব্যবস্থার কথা উল্লেখ করা যায়। প্যারা শেষ 2. সাম্য ও ন্যায়নীতির পরিবর্তন। সমাজ ও সমাজের মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে সাম্য ও ন্যায়নীতির পরিবর্তন ঘটে। এর ফলে সাম্য ও ন্যায়ের ধারণা বদলে যায়। যেমন প্রাচীন গ্রিসে প্লেটো ও অ্যারিস্টটলের যুগে কৃতদাস প্রথা ছিল ন্যায়সঙ্গত। সেই যুগের মূল্যবোধ অনুসারে সমাজে একদল সহায় সম্বলহীন মানুষকে অভিজাত ধনী পরিবারের বাড়িতে কৃতদাস করে রেখে দেওয়ার বিষয়টিকে অন্যায় বলে ভাবা হতো না। কৃতদাসরা সমস্ত রকম সুযোগ সুবিধা ও অধিকার ভোগ থেকে বঞ্চিত ছিলেন। এতে যে সাম্যনীতি লঙ্ঘিত হচ্ছে তাও মনে করা হতো না। পরে সমাজ ও যুগের পরিবর্তনের ফলে এই ধারণার বদল হয়। তখন থেকে কৃতদাস প্রথা সাম্য ও ন্যায়নীতি লঙ্ঘনকারী অমানবিক আচরণ হিসেবে গণ্য হতে থাকে। আধুনিক সভ্য সমাজে এটি একটি জঘন্যতম বিচার বিরোধী অপরাধ। পৃষ্ঠা 21। প্যারা শেষ 3. ব্যক্তিজীবনের সাম্য ও ন্যায়। ব্যক্তিজীবনের সাম্য ও ন্যায়ের তাৎপর্য ভিন্ন ধরনের। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হ্যারল্ড লাস্কি তাঁর এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, সাম্য বলতে সব বিষয় সমতা ও অভিন্নতাকে বোঝায় না। ব্যক্তিজীবনের যোগ্যতা, গুণাবলী, সামর্থ্যের ভিত্তিতে মানুষে পার্থক্য থাকাটা স্বাভাবিক। প্রকৃতিগতভাবে সব মানুষ সমান যোগ্যতার অধিকারী হয় না। তাই এক্ষেত্রে যদি জোর করে সাম্যনীতি প্রয়োগ করা হয় তা ন্যায়নীতিকে লঙ্ঘন করে ফেলে। যেমন একজন রাজমিস্ত্রি কখনোই সমাজের কাছে একজন ডাক্তার ও ইঞ্জিনিয়ারের সমান মর্যাদা দাবি করতে পারে না। লাস্কির মতে রাষ্ট্র যদি উভয়কে সমান মর্যাদা ও সমান স্বীকৃতি দেয় তাহলে যেমন প্রতিভার বিকাশ ঘটবে না, তেমনি সমাজের অগ্রগতিও বিঘ্নিত হবে। কাজেই যোগ্যতা, দক্ষতা ও ক্ষমতার দিক থেকে মানুষের পার্থক্যের কথা মনে না রাখলে ন্যায়নীতিকে সুনিশ্চিত করা যাবে না। প্যারা শেষ, প্যারা আরম্ভ 4. পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক সমাজে সাম্য ও ন্যায়। পুঁজিবাদী সমাজে সম্পত্তির ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে সমাজে যে অসাম্য সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়। এর ফলে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান অনেক বেড়ে যায়। পুঁজিবাদী সমাজে এই আর্থিক অসাম্যের অবস্থাকে অন্যায় বলে ভাবা হয় না। অন্যদিকে সমাজতান্ত্রিক সমাজে এ ধরনের আর্থিক বৈষম্য ন্যায়কে বিঘ্নিত করে বলে মনে করা হয়। 22 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য। উপযুক্ত আলোচনার শেষে কথা বলা যায় যে সাম্য ও ন্যায় সম্পর্ক সময় ও অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়। যদিও ন্যায় প্রতিষ্ঠাই সাম্যনীতির মূল লক্ষ্য, তাই সাম্য ও ন্যায় পরস্পর বিরোধী ধারণা নয়, উভয়ের মধ্যে এক ধরনের পরিপূরক সম্পর্ক বর্তমান। মন্তব্য বক্সের মধ্যে শেষ। পরবর্তী প্রশ্ন 23। ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। ন্যায়, স্বাধীনতা ও সাম্যের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে তা এখানে পর্যায়ক্রমে আলোচনা করা যেতে পারে। প্যারা আরম্ভ 1. সুনিশ্চিত ও সুদৃঢ়করণ। অধ্যাপক বার্কারের মতে ন্যায় (জাস্টিস)
এর ধারণা হলো স্বাধীনতা ও সাম্যের এক সমন্বয়। ন্যায় হলো এমন এক আদর্শ যা স্বাধীনতা ও সাম্যের ভিত্তিভূমি। স্বাধীনতা ও সাম্যের আদর্শ বাস্তবিক পক্ষে ন্যায়ের ধারণাকে স্বীকার করে এবং তাকে সুনিশ্চিত ও সুদৃঢ় করে। প্যারা আরম্ভ 2। যথার্থ সাম্য ও স্বাধীনতার দ্বারা ন্যায় প্রতিষ্ঠা। স্বাধীনতার সুযোগ সুবিধা ধনী দরিদ্র উচ্চ নীচ নির্বিশেষে সমাজের সব মানুষের কাছে সমানভাবে বজায় থাকলে ন্যায় বজায় থাকবে। এই কারণে বলা হয় ব্যক্তির ন্যায় প্রাপ্তিকে সুনিশ্চিত করতে হলে স্বাধীনতাকে সাম্যের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। বস্তুত সমাজে সব ব্যক্তির মধ্যে সমতা বজায় থাকলে স্বাধীনতা ভোগ করা সম্ভব। এই অনুকূল পরিবেশ ন্যায়কে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এক কথায় বলা যায় স্বাধীনতা ও সাম্যের অস্তিত্ব বজায় থাকলে ন্যায়ের আদর্শ মূর্ত হয়ে ওঠে। বার্কারের মতে সবার মধ্যে যথার্থ সাম্য ও স্বাধীনতা বজায় থাকলে তবেই সমাজে সবার জন্য ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হয়। প্যারা আরম্ভ 3। ন্যায়ের উৎস হিসাবে সাম্য। ন্যায়ের প্রধান উৎস হলো সাম্য। সাম্য বলতে এখানে সমস্ত রকম বৈষম্যের অবসানকে বোঝায়। বস্তুত আইনের মাধ্যমে যখন সমাজে ধনী নির্ধন নির্বিশেষে সবার মধ্যে সাম্যকে সুনিশ্চিত করা হয়, একমাত্র তখনই সবাই ন্যায়ের সুবিধা ভোগ করতে পারে। এজন্য সাম্যকে ন্যায়ের উৎস বলে অভিহিত করা হয়। 4। 4। সাম্যহীন ন্যায় অর্থহীন। প্যারা আরম্ভ। যে সমাজে অর্থনৈতিক বৈষম্য রয়েছে, যেখানে ধনী ও দরিদ্রের জীবনযাপনের মধ্যে দুস্তর ব্যবধান, সেখানে ন্যায় অর্থহীন। শ্রেণী বিভক্ত সমাজে ধনীরা প্রভূত ধন সম্পত্তির মালিকানা নিজেদের কুক্ষিগত করায় দরিদ্র শ্রেণী সব দিক থেকে বঞ্চনার শিকার হয়। তাই একথা বলা হয় যে সমাজে ব্যাপক অর্থনৈতিক অসাম্য থাকলে ন্যায় ধারণা অর্থহীন হয়ে ওঠে। প্যারা আরম্ভ 5। ন্যায়ের সোপান হিসেবে স্বাধীনতা ও সাম্য। সাম্য ও স্বাধীনতার পদ পেয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়। তাই সাম্য ও স্বাধীনতা ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। জনগণের সাম্য ও স্বাধীনতা লঙ্ঘিত হলে ন্যায় থাকে না। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সামাজিক ন্যায়ের পূর্বশর্ত হল জনগণের স্বাধীনতা ও সাম্য। প্রশ্ন 23 শেষ। বক্সের মধ্যে মন্তব্য। পরিশেষে বলা যায় ন্যায়, স্বাধীনতা ও সাম্যের মধ্যে কোনো বিরোধ নেই। এদের মধ্যে রয়েছে পারস্পরিক নিবিড় সম্পর্ক। সমাজে সমতা থাকলে স্বাধীনতাকে কার্যকর করা যায় এবং সমতা ও স্বাধীনতা থাকলে সমাজের সব মানুষের কাছে ন্যায়ের সুফল পৌঁছে দেওয়া সম্ভব হয়। তাই ন্যায়, স্বাধীনতা ও সাম্য পরস্পর একই সূত্রে গঠিত। এরা একে অপরের পরিপূরক। বক্স শেষ। পরবর্তী প্রশ্ন 24। ক্ষমতা ও স্বতন্ত্রীকরণ তত্ত্বটি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মূল বক্তব্য। আধুনিক রাষ্ট্রে সরকারের যাবতীয় কাজকর্ম পরিচালনা করার জন্য প্রধান 3টি বিভাগ হল আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা হল রাষ্ট্র পরিচালনায় 3 প্রধান স্তম্ভ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার সম্পূর্ণ স্বাতন্ত্র্য। 3টি বিভাগ পূর্ণ স্বাতন্ত্র্য বজায় রাখবে এবং এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। প্যারা শেষ। প্যারা আরম্ভ। বৈশিষ্ট্য। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বৈশিষ্ট্যগুলো হল: 1. শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের পূর্ণ স্বাতন্ত্র্য। 2. অন্য বিভাগের কাজে কোনো রকম হস্তক্ষেপ না করা। পৃষ্ঠা 22। 3. একই ব্যক্তির একাধিক বিভাগের পদে একই সময় নিযুক্ত না থাকা। প্যারা শেষ। প্যারা আরম্ভ। উৎপত্তি ও ক্রমবিকাশ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মূল স্রষ্টাদের মধ্যে রয়েছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, রোমের দার্শনিক পলিবিয়াস ও সিসেরো, ফরাসি দার্শনিক জ্যাঁ এবং ইংল্যান্ডের চিন্তাবিদ জন লক ও হ্যারিংটন।
পরবর্তীকালে ফরাসি চিন্তাবিদ মন্তেস্কু এবং বিদেশি রাষ্ট্রবিজ্ঞানী ব্ল্যাকস্টোনের রচনায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণাঙ্গ বিকাশ ঘটে। 1748 সালে মন্তেস্কু তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অব দ্য লজ প্রণয়ন করেন। এই গ্রন্থে তিনি ব্যক্তি স্বাধীনতার রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন। মন্তেস্কু অভিমত হল, আইন ও প্রশাসনের ক্ষমতা যদি কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠীর হাতে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী স্বৈরাচারী আইন প্রণয়ন করে থাকে তাকে যথেচ্ছভাবে প্রয়োগ করতে পারে। এর ফলে ব্যক্তি স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। কাজেই ব্যক্তি স্বাধীনতা বজায় রাখার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির স্বীকৃতি আবশ্যক। রাষ্ট্রবিজ্ঞানী ব্ল্যাকস্টোন তার কমেন্টারিজ অফ দ্য লজ অফ ইংল্যান্ড গ্রন্থে প্রায় অনুরূপ মন্তব্য করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রচয়িতাদের মধ্যে অন্যতম ম্যাডিসন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি উদারভাবে গ্রহণ করার পক্ষে জোরালো যুক্তি দেখিয়ে বলেছিলেন, আইন, শাসন ও বিচারের সমস্ত ক্ষমতা একই বিভাগের হাতে থাকলে তা স্বৈরচারিতায় পর্যবসিত হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। বাস্তব প্রয়োগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সর্বপ্রথম বাস্তবে প্রয়োগ করা হয় 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে। মার্কিন সংবিধানের 1, 2 এবং 3 নং ধারা অনুযায়ী যথাক্রমে আইন, শাসন ও বিচারের যাবতীয় ক্ষমতা 3টি বিভাগের হাতে আলাদাভাবে ন্যস্ত রয়েছে। 1789 সালে ফ্রান্সের গণপরিষদ গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে অপরিহার্য বলে ঘোষণা করে। বর্তমানে মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল প্রভৃতি দেশে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তব প্রয়োগ লক্ষ্য করা যায়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সমালোচনা। 1. বাস্তবায়ন দুরূহ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিরুদ্ধে প্রধান সমালোচনা হল, বাস্তবে এই নীতির পূর্ণ প্রয়োগ আদৌ সম্ভব নয়, কারণ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের প্রধান 3টি বিভাগকে কখনোই পুরোপুরি স্বতন্ত্র করা যায় না। 2. পূর্ণ প্রয়োগ অনভিপ্রেত। জন স্টুয়ার্ট মিল, ব্রুনসলি, ফাইনার ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির পূর্ণ প্রয়োগ আদৌ কাম্য নয়। অধ্যাপক ল্যাস্কির মতে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করলে এই স্বতন্ত্র বিরোধ ডেকে আনবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পটভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বয়ং ম্যাডিসন ও অন্যান্য যুক্তরাষ্ট্রীয় পন্থীরা এই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে কঠোরভাবে প্রয়োগ করা হলে প্রশাসন অচল হয়ে পড়বে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 3. ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ নয়। গিলক্রিস্ট, স্যাপাইন প্রমুখ আধুনিক লেখকরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ বলে মেনে নেননি, কারণ আইন বিভাগ যদি স্বৈরাচারী হয়, তবে তার দ্বারা প্রণীত স্বৈরাচারী আইনকে কার্যকর করতে শাসন বিভাগ যেমন বাধ্য থাকে, তেমনি সেই আইন অনুসারে বিচার কার্য সম্পন্ন করতে বিচার বিভাগও বাধ্য। সুতরাং ক্ষমতা স্বতন্ত্রীকরণ কখনোই ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হতে পারে না। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 4. 3 বিভাগের অসম ক্ষমতা। সমালোচকরা শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগকে সম ক্ষমতাসম্পন্ন বলতে রাজি হননি। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগ তুলনামূলকভাবে বেশি ক্ষমতার অধিকারী, কারণ আইন বিভাগের প্রণীত আইন অনুসরণ করে শাসন বিভাগ ও বিচার বিভাগকে চলতে হয়। সংসদীয় গণতন্ত্রে আইনসভা হল চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 5. জৈব মতবাদীদের সমালোচনা। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ব্রুনসলি মতে সরকার হল জীবদেহের মতন। দেহ থেকে মস্তিষ্ককে পৃথক করলে জীবদেহের মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, ঠিক তেমনি সরকারের প্রধান বিভাগগুলিকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন
করলে সরকারের মৃত্যু অবশ্যম্ভাবী। প্যারাশেষ 6 মার্ক্সবাদী সমালোচনা। মার্ক্সবাদী সমালোচকরা সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ছাড়া অন্যান্য রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বের সাফল্য সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন। মার্ক্সবাদীদের মতে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় সরকার এক বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষা করে চলে, কাজে এই পরিস্থিতিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ অর্থহীন। প্যারাশেষ প্যারা আরম্ভ 7 সংসদীয় শাসন ব্যবস্থায় প্রয়োগ অসম্ভব। যেসব দেশে সংসদীয় গণতন্ত্র বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা রয়েছে বন্ধনীর মধ্যে, যেমন ব্রিটেন, ভারত ইত্যাদি বন্ধনী শেষ, সেখানে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ সম্ভব নয়। প্রশ্ন 24-এর উত্তর শেষ। বক্সের মধ্যে উপসংহার। পরিশেষে বলা যায়, বাস্তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ কখনোই কাম্য নয়, তবে আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বিচার বিভাগের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, কারণ ন্যায় ও নিরপেক্ষ বিচারের স্বার্থে বিচার বিভাগের স্বতন্ত্র অপরিহার্য। প্রশ্ন 25 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি। আধুনিক রাষ্ট্রে সরকারের যাবতীয় কাজকর্ম পরিচালনা করার জন্য প্রধান 3টি বিভাগ রয়েছে। এগুলি হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। আইন বিভাগের কাজ আইন তৈরি করা, শাসন বিভাগের কাজ ওই আইন প্রয়োগ করা, আর বিচার বিভাগের কাজ ওই আইন অনুসারে বিচার কাজ সম্পাদন করা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা হলো রাষ্ট্র পরিচালনার 3 প্রধান স্তম্ভ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা সম্পূর্ণ স্বাতন্ত্র্য। বস্তুত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকারের প্রধান 3টি বিভাগ যথাক্রমে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্যারাশেষ প্যারা আরম্ভ সপক্ষে যুক্তি। 1 সপক্ষে যুক্তি 1 বিভাগীয় স্বাধীনতার সংরক্ষণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগের মাধ্যমে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাতন্ত্র্যের সঙ্গে কাজকর্ম পরিচালনা করায় একে অপরের এখতিয়ারে হস্তক্ষেপ করার সুযোগ পায় না। এর ফলে বিভাগীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার কোনো আশঙ্কা থাকে না। প্যারাশেষ পৃষ্ঠা 23। 2 কর্মকুশলতার বৃদ্ধি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবায়িত হলে সরকারের 3টি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বাধীনভাবে কাজ করার যে সুযোগ লাভ করে, তার ফলে তাদের কর্মকুশলতা বৃদ্ধি পায়। চার্টের মাধ্যমে দেখানো হয়েছে বৃত্তে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সপক্ষে যুক্তি। 1 বিভাগীয় স্বাধীনতা সংরক্ষণ, 2 কর্মকুশলতার বৃদ্ধি, 3 স্বৈরাচারী প্রবণতা রোধ, 4 দায়িত্বশীলতার বিকাশ, 5 মন্তেস্কু ও ম্যাডিসনের অভিমত। 3 স্বৈরাচারী প্রবণতা রোধ। অনেকের মনে করেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবে রূপায়িত হলে সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয়, কারণ এক্ষেত্রে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ প্রায় সমমর্যাদার অধিকারী হওয়ায় কোনো এক বিভাগের স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা হ্রাস পায়। প্যারাশেষ প্যারা আরম্ভ 4 দায়িত্বশীলতার বিকাশ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগের ফলে সরকারের 3টি বিভাগের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়। এতে কাজকর্মের তাগিদে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দায়িত্বশীলতার বিকাশ ঘটে। প্যারাশেষ প্যারা আরম্ভ 5 মন্তেস্কু ও ম্যাডিসনের অভিমত। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অন্যতম প্রবক্তা মন্তেস্কুর মতে আইন ও
প্রশাসনের ক্ষমতা যদি কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ন্যস্ত থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী স্বৈরাচারী আইন প্রণয়ন করে তাকে যথেচ্ছভাবে কাজে লাগাতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অন্যতম রূপকার ম্যাডিসন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সপক্ষে জোরালো যুক্তি দেখিয়ে বলেছিলেন, আইন, শাসন ও বিচারের সমস্ত ক্ষমতা একই বিভাগের হাতে থাকলে তাকে স্বৈরাচারিতা বলে অভিহিত করা হয়। 25 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 26 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি। আধুনিক রাষ্ট্রে সরকারের যাবতীয় কাজকর্ম পরিচালনা করার জন্য প্রধান 3টি বিভাগ রয়েছে। এগুলি হল আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। আইন বিভাগের কাজ আইন তৈরি করা, শাসন বিভাগের কাজ ওই আইন প্রণয়ন করা, আর বিচার বিভাগের কাজ ওই আইন অনুসারে বিচার কাজ সম্পাদন করা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা হল রাষ্ট্র পরিচালনার 3 প্রধান স্তম্ভ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা সম্পূর্ণ স্বতন্ত্র। বস্তুত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকারের প্রধান 3টি বিভাগ যথাক্রমে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। বিপক্ষে যুক্তি। 1. বাস্তবায়ন দুরূহ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিরুদ্ধে প্রধান সমালোচনা হল বাস্তবে এই নীতি পূর্ণ প্রয়োগ আদৌ সম্ভব নয়, কারণ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের প্রধান 3টি বিভাগকে কখনোই পুরোপুরি স্বতন্ত্র করা যায় না। প্যারা শেষ, প্যারা আরম্ভ 2. পূর্ণ প্রয়োগ অনভিপ্রেত। জন স্টুয়ার্ট মিল, ব্লুমসলি, ফাইনার, ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির পূর্ণ প্রয়োগ আদৌ কাম্য নয়। অধ্যাপক ল্যাস্কির মতে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করলে এই স্বাতন্ত্র্য বিরোধ ডেকে আনবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পটভূমি মার্কিন যুক্তরাষ্ট্রে স্বয়ং ম্যাডিসন ও অন্য যুক্তরাষ্ট্রীয়পন্থীরা এ বিষয়ে ওয়াকিবহাল ছিলেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে কঠোরভাবে প্রয়োগ করা হলে প্রশাসন অচল হয়ে পড়বে। প্যারা শেষ, প্যারা আরম্ভ 3. ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ নয়। গিলক্রিস্ট, সাবাইন প্রমুখ আধুনিক লেখকরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ বলে মেনে নেননি, কারণ আইন বিভাগ যদি স্বৈরাচারী হয় তবে তার দ্বারা প্রণীত স্বৈরাচারী আইনকে কার্যকর করতে শাসন বিভাগ যেমন বাধ্য থাকে, তেমনি সেই আইন অনুসারে বিচার কার্য সম্পাদন করতে বিচার বিভাগও বাধ্য। সুতরাং ক্ষমতা স্বতন্ত্রীকরণ কখনোই ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হতে পারে না। প্যারা শেষ, প্যারা আরম্ভ 4. 3 বিভাগের অসম ক্ষমতা। সমালোচকরা শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগকে সম ক্ষমতা সম্পন্ন বলতে রাজি হননি। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগ তুলনামূলকভাবে বেশি ক্ষমতার অধিকারী, কারণ আইন বিভাগীয় প্রণীত আইন অনুসারে শাসন বিভাগ ও বিচার বিভাগকে চলতে হয়। সংসদীয় গণতন্ত্রে আইনসভা হল চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী। একটি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে মধ্যভাগে প্রধান বৃত্তে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি। 1. বাস্তবায়ন দুরূহ। 2. পূর্ণ প্রয়োগ অনভিপ্রেত। 3. ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ নয়। 4. 3 বিভাগের অসম ক্ষমতা। 5. জৈব মতবাদীদের সমালোচনা। 6. মার্ক্সবাদী সমালোচনা এবং 7. সংসদীয় শাসন ব্যবস্থার প্রয়োগ অসম্ভব। পৃষ্ঠা 24। 5. জৈব মতবাদীদের সমালোচনা। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ব্লুমসলির মতে সরকার হলো জীবদেহের মতন। দেহ থেকে মস্তিষ্ককে পৃথক করলে জীবদেহের মৃত্যু যেমন অসম্ভবভাবী, তেমনি ঠিক
সরকারের প্রধান বিভাগগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করলে সরকারের মৃত্যু অবশ্যম্ভাবী। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 6. মার্ক্সবাদী সমালোচনা। মার্ক্সবাদী সমালোচকরা সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ছাড়া অন্যান্য রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বের সাফল্য সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন। মার্ক্সবাদীদের মতে অসমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় সরকার এক বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষা করে চলে, কাজেই এই পরিস্থিতিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ অর্থহীন। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 7. সংসদীয় শাসন ব্যবস্থায় প্রয়োগ অসম্ভব। যেসব দেশে সংসদীয় গণতন্ত্র বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা রয়েছে, বন্ধনীর মধ্যে যেমন ব্রিটেন, ভারত ইত্যাদি, বন্ধনী শেষ, সেখানে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ সম্ভব নয়। বক্সের মধ্যে উপসংহার। পরিশেষে বলা যায়, বাস্তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পূর্ণ প্রয়োগ কখনোই কাম্য নয়, তবে আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বিচার বিভাগের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, কারণ ন্যায় ও নিরপেক্ষ বিচারের স্বার্থে বিচার বিভাগের স্বাতন্ত্র্য অপরিহার্য। বক্স শেষ। পরবর্তী প্রশ্ন 27। পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, সমীচীন নয়, আলোচনা করো। উদ্ধৃতির মধ্যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, সমীচীন নয়, উদ্ধৃতি শেষ, আলোচনা। মূল বক্তব্য। আধুনিক রাষ্ট্রে সরকারের যাবতীয় কাজকর্ম পরিচালনা করার জন্য প্রধান 3টি বিভাগ রয়েছে, যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা হল, সরকারের এই 3টি বিভাগ নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না এবং একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। প্যারা শেষ, প্যারা আরম্ভ। মন্তেস্কো অভিমত। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা ফরাসি দার্শনিক মন্তেস্কো তার দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থে এই অভিমত প্রকাশ করেন যে সরকারের মূল 3টি কাজ, যথাক্রমে আইন প্রণয়ন, আইনের বাস্তবায়ন বন্ধনীর মধ্যে প্রশাসন বন্ধনী শেষ ও বিচার কার্য বন্ধনী শেষ, 3টি পৃথক বিভাগের মাধ্যমে সম্পাদিত হওয়া উচিত। একই ব্যক্তি বা গোষ্ঠীর হাতে সরকারের এই 3টি কাজ থাকা উচিত নয়, কারণ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী স্বৈরাচারী প্রবণতা দেখা দেবে ও তার ফলে ব্যক্তি স্বাধীনতা বিপন্ন হয়ে পড়বে। কাজেই ব্যক্তি স্বাধীনতা বজায় রাখার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির স্বীকৃতি প্রয়োজন। মূলত সমকালীন বন্ধনীর মধ্যে 1748 খ্রিস্টাব্দে বন্ধনী শেষ ইংল্যান্ডের শাসন ব্যবস্থাকে বিশ্লেষণ করে মন্তেস্কো ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বের প্রচার করেন। মার্কিন সংবিধান রচয়িতাদের অন্যতম ম্যাডিসন বলেন, একই হাতে সকল ক্ষমতার পঞ্জীকরণ সঠিক অর্থে স্বৈরাচারিতার অন্য নাম বলে চিহ্নিত করা যেতে পারে। ব্র্যাকেটের মধ্যে উদ্ধৃতি। The accumulation of all powers in the same hands may justly be pronounced as the very definition of tyranny. উদ্ধৃতি শেষ, ব্র্যাকেট ক্লোজড। প্যারা শেষ, প্যারা আরম্ভ। পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়। যে সমস্ত কারণে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ বাস্তবে সম্ভব বলে মনে করা হয় না, সেগুলি হল: 1. সরকারি বিভাগগুলি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চালিত হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ বাস্তবে আদৌ সম্ভব নয়, কারণ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের প্রধান 3টি বিভাগকে কখনোই পুরোপুরি পৃথক করা যায় না। সংসদীয় ব্যবস্থায় একজন ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকে।
যেমন ভারত ও ব্রিটেনের মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থায় দেখা যায় মন্ত্রীরা একদিকে যেমন শাসন বিভাগের কার্যাবলী সম্পাদন করছেন, অন্যদিকে তেমনি আইনসভার সদস্য হিসেবে আইন প্রণয়নের কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। অনুরূপভাবে ভারতের রাষ্ট্রপতি ও ব্রিটেনের রানী একদিকে যেমন শাসন বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ, অন্যদিকে তেমনি আইনের অবিচ্ছেদ্য অঙ্গ। প্যারা শেষ, প্যারা আরম্ভ ২। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগে অসঙ্গতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি যে দেশের সংবিধানে প্রথম গৃহীত হয়, সেই মার্কিন যুক্তরাষ্ট্রে তত্ত্বগতভাবে ৩টি বিভাগকে পুরোপুরি পৃথক করে দেওয়ার কথা বলা হলেও বাস্তবে কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। যেমন মার্কিন রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান হলেও বিচারপতিদের তিনি নিয়োগ করেন। বিচারপতিরা আবার প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত নির্দেশ বাতিল করে দিতে পারেন। প্যারা শেষ, প্যারা আরম্ভ। অনুরূপভাবে মার্কিন আইনসভায় উচ্চকক্ষ সিনেট সরকারি কর্মচারীর নিয়োগ সংক্রান্ত রাষ্ট্রপতির নির্দেশনামা অনুমোদন না করলে তা কোনোভাবেই বাস্তবায়িত হয় না। বস্তুত সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত যে ধরনের সরকারই হোক না কেন, বর্তমান বিশ্বে দল ব্যবস্থার প্রভাবের ফলে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। এই অবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ কখনোই সম্ভব নয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ ৩। তত্ত্বগতভাবে সম্ভব, বাস্তবে নয়। অনেকের মতে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বগতভাবে সম্ভব হলেও বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়। বাস্তবে সরকারের বিভিন্ন বিভাগ একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, আইনসভার হাতে আইন প্রণয়নের ক্ষমতা থাকলেও যে সময় আইনসভার অধিবেশন বন্ধ থাকে, সেই সময় শাসন বিভাগের প্রধান, ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতি, দেশের প্রয়োজনে সাময়িকভাবে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। এছাড়া বর্তমানে আইনসভার কাজকর্ম যেভাবে বেড়ে গেছে, তাতে আইনের খুঁটিনাটি বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে তুলে দেয়। শাসন বিভাগের প্রণীত এ ধরনের আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন ব্র্যাকেটের মধ্যে ডেলিগেটেড লেজিসলেশন ব্র্যাকেট ক্লোজড বলা হয়। অনুরূপভাবে বিচারকার্য সম্পাদন করতে গিয়ে অনেক সময় চলতি আইন যথেষ্ট বলে মনে না হলে বিচারপতিরা আইনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যার মাধ্যমে নতুন আইন সৃষ্টি করেন। একে বিচারপতিদের দ্বারা প্রণীত আইন বলা হয়। অন্যদিকে শাসন বিভাগের হাতেও বিচারের কিছু কাজ থাকে, যেমন রাষ্ট্রপ্রধান কর্তৃক দণ্ডিত অপরাধী শাস্তি মকুব বা হ্রাস ইত্যাদি। পৃষ্ঠা ২৫। ব্রিটেন ও ফ্রান্সে প্রশাসনিক ন্যায়বিচার অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিসের অস্তিত্ব রয়েছে। এর মাধ্যমে শাসন বিভাগের সঙ্গে জড়িত কর্মীদের অন্যায় আচরণের বিচার ও শাস্তি দেওয়া হয়। কাজেই এ থেকে সুস্পষ্টভাবে বলা যায় যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ বর্তমান আধুনিক রাষ্ট্রের পক্ষে অসম্ভব। প্যারা শেষ, প্যারা আরম্ভ। পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সমীচীনও নয়। পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সমীচীন নয় মনে করা কারণগুলি হল: ১. প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা। জন স্টুয়ার্ট মিল, ব্রুনসলি, ফাইনার, ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির পূর্ণ প্রয়োগ আদৌ সমীচীন বা কাম্য নয়। অধ্যাপক ল্যাস্কির মতে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করলে এই স্বাতন্ত্র্য বিরোধ ডেকে আনবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পটভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বয়ং ম্যাডিসন ও অন্য যুক্তরাষ্ট্রপন্থীরা এ বিষয়ে ওয়াকিবহাল ছিলেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে কঠোরভাবে প্রয়োগ করা হলে প্রশাসন অচল হয়ে পড়বে। প্যারা শেষ, প্যারা আরম্ভ ২. জৈব মতবাদীদের বক্তব্য। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ব্রুনসলি মতে সরকারি কাজকর্মের ক্ষমতা
ও সফলতা অর্জনের কারণে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সমীচীন নয়, কারণ সরকারের দক্ষতা ও সাফল্য প্রধান তিনটি বিভাগের পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল। কিন্তু পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে তিনটি বিভাগ যদি একে অপরের থেকে বিচ্ছিন্নভাবে কাজ করে, তাহলে সরকারের কাজকর্ম কখনোই সুষ্ঠুভাবে চলতে পারে না। সেক্ষেত্রে সরকারি কাজকর্ম অচল হয়ে পড়তে পারে। প্যারা শেষ, প্যারা আরম্ভ ৩। আইন বিভাগের শ্রেষ্ঠতা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মনে করে যে সরকারের তিনটি বিভাগের ক্ষমতা সমান, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণত আইন বিভাগ অন্য দুটি বিভাগ অপেক্ষা শ্রেষ্ঠতার দাবি রাখে। সংসদীয় গণতন্ত্রে আইনসভা হল চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাছাড়া আইন বিভাগ যথাযথভাবে আইন প্রণয়ন না করলে শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রয়োজনীয় হয়ে পড়তে পারে। এই কারণে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কখনোই সমীচীন বা কাম্য হতে পারে না। প্যারা শেষ, প্যারা আরম্ভ ৪। সংসদীয় গণতন্ত্রে কাম্য নয়। সর্বোপরি যেসব দেশে সংসদীয় গণতন্ত্র বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা রয়েছে, ব্র্যাকেটের মধ্যে যেমন গ্রেট ব্রিটেন, ভারত প্রভৃতি, ব্র্যাকেট শেষ, সেখানে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ কখনোই সমীচীন বা কাম্য হতে পারে না। সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুসারে আইন বিভাগ ও শাসন বিভাগে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলতে হয়। এখানেই ২৭ নম্বর প্রশ্ন শেষ। বক্সের মধ্যে উপসংহার। পরিশেষে বলা যায়, বাস্তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ কখনোই সমীচীন হতে পারে না। তবে আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বিচার বিভাগের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, কারণ ন্যায় ও নিরপেক্ষ বিচারের স্বার্থে বিচার বিভাগের স্বাতন্ত্র্য অপরিহার্য। বক্স শেষ। প্রশ্ন ২৮। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। প্রশ্নের মান ৩+৩। এইচএস মডেল কোয়েশ্চেন ২০২৪ WBCHSC। বর্ণনাধর্মী ২৫ এবং ২৬ নং প্রশ্নের উত্তর দেখো। এখানেই বড় প্রশ্নের উত্তর শেষ।